নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আধার, রেশন কার্ড, ভোটার আইডি গ্রহণযোগ্য নথি বলে বৃহস্পতিবার এক রায়ে নির্বাচন কমিশনকে জানালো দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালিয়ে যাবার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পরিচালনার কার্যক্রম চালিয়ে যেতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিহারে ভোটার তালিকার এসআইআর পরিচালনার পদক্ষেপকে চ্যালেঞ্জ করে করা একগুচ্ছ আবেদনের শুনানির সময় এই অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিহারে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন কার্যক্রম পরিচালনার সময় ভোটার পরিচয় প্রমাণের জন্য আধার, রেশন কার্ড এবং ভোটার ফটো পরিচয়পত্র গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ন্যায় বিচারের স্বার্থে আধার, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি নথিও অন্তর্ভুক্ত করতে পারবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত এই নথিগুলি গ্রহণ করতে চায় কিনা নির্বাচন কমিশন, এবং যদি না করে তবে তার সিদ্ধান্তের কারণও জানাতে হবে। আবেদনকারীদের সন্তুষ্টির জন্যই তা করতে হবে নির্বাচন কমিশনকে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নভেম্বরে বিহারে নির্বাচন হওয়ার কারণে প্রক্রিয়াটির সময়সীমা খুবই সংক্ষিপ্ত। সর্বোচ্চ আদালত 28 জুলাই বিহারে ভোটার তালিকার এসআইআর পরিচালনার জন্য নির্বাচন কমিশনের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে করা আবেদনগুলি শুনানির পর নির্বাচন কমিশনকে এক সপ্তাহের মধ্যে তার হলফনামা দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্ট। শুনানির সময় আধারকে একটি পরিচয়পত্র হিসেবে অনুমোদিত নথির তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আমরা মনে করি যেহেতু আধারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য একটি দৃঢ় প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে, তাই এটি অন্তর্ভুক্ত করা উচিত বলে পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আধার নিয়ে গোটা দেশে তৎপরতা রয়েছে সরকারের, অথচ ভোটার তালিকার ক্ষেত্রে আধার গ্রহণযোগ্য নয় বলে দাবি করছে নির্বাচন কমিশন বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিল করা আবেদনকারীদের আইনজীবী। নির্বাচন কমিশনের জারি করা 24 জুনের নির্দেশিকা বাতিল করার আবেদন জানানো হয়েছে, যা বিহারের ভোটারদের একটি বড় অংশকে ভোটার তালিকায় থাকার জন্য নাগরিকত্বের প্রমাণ জমা দিতে বাধ্য করে। নির্বাচন কমিশনের এই আদেশ নতুন নথিপত্রের প্রয়োজনীয়তা আরোপ করে এবং প্রমাণের বোঝা রাষ্ট্র থেকে চাপানো হয়েছে নাগরিকের উপর বলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সর্বোচ্চ আদালতে। আধার এবং রেশন কার্ডের মতো বহুল ব্যবহৃত নথি বাদ দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে দায়েরকৃত মামলায়। দরিদ্র এবং প্রান্তিক ভোটারদের বিশেষভাবে প্রভাবিত করবে নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্ত বলে মামলা দায়ের করা হয়েছে উচ্চ আদালতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। এক্ষেত্রে গৃহ মন্ত্রকের জারি করা নির্দেশিকার মাত্র 1 মাস অতিক্রান্ত হওয়ার কারণেই মামলা খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। প্রয়োজনীয় পরিকাঠামো গঠন করে এই ক্ষেত্রে দ্রুত কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশিকা পালন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ আবেদন জানানো হয়েছিল জনস্বার্থ মামলায়, যা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। बेसिक डायरेक्शन हम यही चाहते थे कि कोर्ट स्टेट को एक डायरेक्शन दे कि जो ये 4 स्टेजेस हमने कहा था, डिटेक्शन, एजुडिकेशन, डिटेंशन एंड डिपोर्टेशन, ये 4 करने के लिए आपको एक इंफ्रास्ट्रक्चर चाहिए, जो इंफ्रास्ट्रक्चर अभी आसाम में अवेलेबल है लेकिन त्रिपुरा में नहीं है। जैसे एजुडिकेशन, अगर एक आदमी को पकड़ता है कि वो इलीगल इमिग्रेंट है, वो तो बोलेगा नहीं हम नहीं हैं, तो कोई कोर्ट तो होना पड़ेगा जिस कोर्ट में ये इशू डिसाइड होगा। उस कोर्ट को कहता है फॉरेनर्स ट्राइब्यूनल, जो अभी इस देश में इंडिया में सिर्फ असम में है। तो ये फॉरेनर्स ट्राइब्यूनल त्रिपुरा में एक भी नहीं है, तो फॉरेनर्स ट्राइब्यूनल सेटअप करना है। सेकेंडली, जब एक कोर्ट एक आदमी को बोलता है कि हाँ ये इलीगल इमिग्रेंट है, उसको डिक्लेरेशन देता है, ऑर्डर पास होता है, उसके बाद वो आदमी को कहाँ रखेगा? इसके लिए होल्डिंग सेंटर्स होता है, डिटेंशन सेंटर्स होता है, उसको सेटअप करना होता है। तो ऐसा कई चीज़ होता है। तो हमने उनको यही बोला था कि ये जो रोबस्ट इंफ्रास्ट्रक्चर जो हमने वर्ड दिया है, कि इसको सेटअप करने के लिए स्टेट को एक आप डायरेक्शन इशू कीजिए। कोर्ट ने आज অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের জারি করা নির্দেশিকার সময়সূচির মাত্র 1 মাস সময় অতিক্রান্ত হবার কারণে মামলাটি খারিজ করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে রাজ্য সরকারকে আরও একটু সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে ত্রিপুরা উচ্চ আদালত।
सुन के लेकिन कोर्ट ने एक ही चीज़ टिप्पणी की, हमारा रिट पिटिशन आज डिस्पोज ऑफ कर दिया कोर्ट ने, लेकिन एक चीज़ कहा है कि आप लोग और थोड़ा टाइम रुकना चाहिए था। आप तो अभी 24 जून को रिप्रेजेंटेशन दिया है, आज तो 1 महीना भी नहीं हुआ, आप कोर्ट में आ गया है, तो आप उनको कुछ टाइम दीजिए और आप टाइम देके देखिए कि 1-2 महीना में अगर वो लोग आप लोग को जवाब नहीं देता है या कुछ नहीं करता है तब अब आएगा तो बेटर होगा। तो फाइनली कोर्ट का ऑर्डर यही है, हमारा आज रिप्रेजेंटेशन, हमारा आज रिप्रेजेंटेशन वो लोगों ने PIL डिस्पोज ऑफ कर दिया है और स्टेट को भी AG साहब भी था और आई मस्ट टेल टू द फेयरनेस ऑफ द एडवोकेट जनरल, उन्होंने भी यही कहा कि ये जो इशू है ये बहुत इंपॉर्टेंट है, ये कोई एडवर्सरियल लिटिगेशन नहीं है, क्योंकि इलीगल इमिग्रेंट स्टेट को जितना इफेक्ट करता है सिटीजन्स को भी करता है। और हम लोग ने भी बोल दिया कि ये कोई एडवर्सरियल लिटिगेशन नहीं है, एक पब्लिक कॉज है। कोर्ट ने भी माना कि जो इश्यूज़ है बहुत इंपॉर्टेंट है, पब्लिक इंपॉर्टेंट का इशूज़ है, लेकिन उन्होंने यही कहा कि आप कुछ दिन और रुक लीजिए, लेट अस सी स्टेट क्या करता है। तो इसीलिए उस উল্লেখ করা যেতে পারে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে প্রতিটি জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠনের জন্য গত 19 মে রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে নির্দেশ জারি করেছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। নির্দেশিকা জারির 30 দিন সময়ের মধ্যে এই টাস্ক ফোর্স গঠন করা জারি করা হয়েছিল নির্দেশ। কেন্দ্রীয় গৃহ মন্ত্রকে জারি করা এই নির্দেশিকা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শুরু হয়েছে বিশেষ তৎপরতা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রোগীদের চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে দেবার জন্য আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোগী কল্যাণ সমিতির বৈঠকে দেওয়া হয় এই নির্দেশ। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। যথাযথভাবে সন্তানের প্রসব এবং সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে দেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল পরিসরে গড়ে ওঠা ডেন্টাল কলেজ এবং বর্তমানে নির্মীয়মান হোস্টেলের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রোগী কল্যাণ সমিতি যেটাকে বলে, তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো, এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয়, যাতে সমস্যা না হয়। 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম যে এটা একটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের। এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে, আরেকটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন 63 স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল, থার্ড ইয়ার আসছে। তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে নাগাদ শেষ হবে, সমস্ত ইঞ্জিনিয়াররাও এসেছিলো এখানে, তো প্রপারলি হচ্ছে কিনা, কবে শেষ হবে, সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে MDS এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং MDS যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয়। এটা গেল একটা দিক। প্রথম থেকেই যদি ত্রিপুরা ডেন্টাল কলেজে যথাযথ প্রচার প্রসার হয় তবে তা নিশ্চিতভাবে গৌরবান্বিত করবে ত্রিপুরাকে। এছাড়া আইজিএম হাসপাতালের অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত। এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয়, ওনাদের স্টুডেন্টদের দেখতে হয়, আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয়। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম অ্যান্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে সিনসিয়ারলি কাজটা করবেন। যেমন কাউকে এই দুটো যেটা বললাম এর বাদেও অন্য কাজও দেওয়া হয়, যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিশেবল আইটেম কিছু আছে কিনা বাইরের থেকে যখন আসে, মানে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয়। তো বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে আইজিএমেরও, যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে, ওনাদের সাথে কথা হলো, ওনাদেরকেও RKS এর বিষয়ে আলোচনা হয়েছে
তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে আমি করব। আইজিএম হাসপাতালের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, রোগীর যত্ন এবং অবকাঠামোগত অগ্রগতির উপর বিশদভাবে আলোকপাত করা হয় এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে। আইজিএম হাসপাতালে স্বাস্থ্যসেবা আরও সুবিন্যস্ত করার জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আয়োজিত এদিনের বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পার্বত্য চট্টগ্রামে চলছে দমনমূলক এবং বিভেদমূলক কর্মকাণ্ড, এর অবসানে সহযোগিতার আহ্বানে ত্রিপুরায় চলছে প্রচার অভিযান। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতের অবসানের আহ্বানে ত্রিপুরার বিভিন্ন অংশে শুরু হয়েছে লিফলেট বিতরণ এবং প্রচার। এই প্রচার অভিযানের লক্ষ্য হল এই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সংহতি গড়ে তোলা। শিলাছড়ি, নূতন বাজার, যতনবাড়ি, টুই চাকমা, করলিয়াছড়ি, নন্দননগর, চানমারি, নাগিছড়া এবং অভয়নগর সহ বেশ কয়েকটি স্থানে বিতরণ করা হয়েছে লিফলেট। খোয়াইয়ের বিভিন্ন এলাকার দেয়ালে সাঁটানো হয়েছে লিফলেটের কপি। লিফলেটটিতে ত্রিপুরার চাকমা, মগ এবং ত্রিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং অন্যান্য স্থানে তাদের সম্প্রদায়ের নাগরিকদের একত্রিত হয়ে পার্বত্য চট্টগ্রামে সহিংস সংঘাতের অবসানে সচেষ্ট হবার আবেদন জানানো হয়েছে জোরালোভাবে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর সহিংসতা শুরু করার জন্য জনসংহতি সমিতির জেএসএস সন্ত লার্মার নেতৃত্বাধীন অংশকে দোষারোপ করা হয়েছে। এই ক্ষেত্রে তাদের প্রতি দমনমূলক এবং বিভেদমূলক কর্মকাণ্ডে আনা হয়েছে অভিযোগ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মতো গণতান্ত্রিক সংগঠনগুলো আলোচনা এবং পুনর্মিলনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আক্রমণ চালিয়েছে জনসংহতি সমিতির, যার ফলে ঘটেছে অনেক নিরীহ প্রাণহানি। লিফলেট অনুসারে চলমান সংঘাত বাংলাদেশ সরকার, সামরিক বাহিনী এবং বাঙালি মুসলিম বসতি স্থাপনকারীদের স্বার্থে কাজ করছে। অন্যদিকে দুর্ভোগের ভার বহন করছে আদিবাসী সম্প্রদায়গুলো। এই অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার এবং ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ারও জানানো হয়েছে আহ্বান। অব্যাহত ভ্রাতৃঘাতী সহিংসতা পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে সতর্কবার্তায়। সমস্ত জনজাতি গোষ্ঠীকে এই সংকট সমাধান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনরুদ্ধারের জন্য সম্মিলিত এবং দায়িত্বশীলভাবে কাজ করার জানানো হয়েছে আহ্বান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবিরাম বর্ষণে রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলা। এক্ষেত্রে ছোট বড় মোট ৭৯টি অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। ত্রিপুরায় গত ৪৮ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে ২০২৪ সালের আগস্ট মাসের মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিকটবর্তী বঙ্গোপসাগরে একটি বিশাল নিম্নচাপ তৈরি হয়েছে এবং এর ফলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের নিকটবর্তী জেলাগুলিতে হচ্ছে ভারী বৃষ্টিপাত। তবে ত্রিপুরা যা ইতিমধ্যেই দেশের অন্যান্য অংশ থেকে সড়ক পথে বিচ্ছিন্ন। মৌসুমী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে প্রায় সমগ্র দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই অঞ্চলের প্রধান নদী গোমতী, ফেনী, মহুরী এবং অন্যান্য সমস্ত ছোট ছোট নদীগুলি বইছে বিপদ সীমায়। বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য বিলোনিয়া, সাবরুম এবং উদয়পুর মহকুমায় খোলা হয়েছে মোট ৭৯টি শিবির। অবিরাম বৃষ্টিপাতের কারণে ১১৬টি পরিবারের প্রায় ৩৮০ জন গৃহহীন হয়ে পড়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায় বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বিলোনিয়ায় ৭টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। বন্যাত্র এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য এনডিআরএফ, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং টিএসআর জওয়ানদের রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। গত বছরের বন্যা অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো ধরনের দুর্যোগ রোধে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুরো প্রশাসনকে। তবে যা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে তা হলো সরবরাহ ব্যাহত হওয়ার কারণে সমস্ত প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে শাকসবজির দামের বৃদ্ধিতে প্রভাবিত বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা। আসামে ভূমিধসের কারণে দেশের অন্যান্য অংশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শৈশবের ভিড় গড়ে ওঠে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, অর্থাৎ গৃহ শিক্ষার পর শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
সেক্ষেত্রে কোনো রকম অবহেলা চলবে না। শিশুদের সঠিক পরিচর্যা এবং সঠিক শিক্ষার মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত হবে সমাজ। বৃহস্পতিবার অঙ্গনারী কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 2 মধু অঙ্গনারী কেন্দ্রের অবৈধতা ধরা পড়ায় এমনই বক্তব্য কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে মিলল 2 দিনের অনুপস্থিতি থাকা সত্ত্বেও স্টক রেজিস্টারে ভুয়ো উপস্থিতি দেখিয়ে খাবার বিতরণ সংক্রান্ত তথ্য। বিষয়টি ঘিরে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। স্টকটা করে রাখছি স্যার, এটা তো তার 7 তারিখ 8 তারিখ অ্যাটেন্ডেন্সে নেই, অথচ এখানে স্টকে দেওয়া পড়েছে। স্টকে রাখছিলাম স্যার। এভাবে হবে না, এভাবে চলতে পারে না। আচ্ছা স্যার, ঠিক করে রাখবো। সরকারি নিয়ম কানুন অনেক কিছু আছে, সত্যি এভাবে চলে না যে এখানে সুপারভাইজার আসে নাই আসে স্যার, সব সমস্যা করে দেবে এই আর দেখাশোনা করে না কোনো, এই তারা তাদের সঙ্গে মিলে কিভাবে কাজ করতে হয় এগুলি গড়বড়। আমরা এটা তদন্ত করব কেন এই ধরনের হচ্ছে। আগামী দিন এই ধরনের যেমন না হয় তার জন্য আজকে আমি সব জায়গায় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোর্সের অনুমোদন পেল রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কথাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি ইত্যাদির মতো মোট 9টি কোর্সের প্রত্যেকটিতে 20 জন করে শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন পাওয়া গেছে বলে এদিন জানিয়েছেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে 2023 সালের 15 মে ত্রিপুরায় যাত্রা শুরু করে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। রিসেন্টলি এই বছর আমাদের যে টিবি যেই আছে, আমাদের যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা, সেটার আমাদের 9টা কোর্সকে ওরা জয়েন্ট এন্ট্রান্স থেকে প্রত্যেকটা কোর্সের 9টা কোর্সের মধ্যে 20 জন করে আমরা স্টুডেন্টকে নিতে পারবে, আমরা নেব। আমরা সেটা অলরেডি অ্যাপ্রুভ করেছে, সিট ম্যাট্রিক্সে এসে গেছে। তার মধ্যে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বিসিএ, আপনার এআই এবং এমএল, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, দেন কম্পিউটার সায়েন্স, আইওটি, দেন বিটেক বায়োটেকনোলজি, বিটেক মাইক্রোবায়োলজি, তারপর বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি বায়োইনফরমেটিক্স এবং ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার। পাহাড় লাইনে আংশিক স্বাভাবিক হলো রেল পরিষেবার প্রেক্ষিতে গুয়াহাটি আগরতলা রুটে বিশেষ ট্রেন চালালো উত্তর পূর্ব সীমান্ত রেল। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি লামডিং বদরপুর পাহাড়ি অঞ্চলের রেল পরিষেবা, তবে আংশিক স্বাভাবিক হওয়ায় যাত্রী ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এর আওতায় বৃহস্পতিবার চলল 2টি বিশেষ রেল। শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি আগরতলা রুটে চালানো হলো বিশেষ রেল। এদিন 4, 5, 6, 1, 6 নম্বরের ট্রেনটি শিলচর স্টেশন থেকে দুপুর 12টায় রওনা হয় গুয়াহাটির উদ্দেশ্যে। অপরদিকে 4, 5, 6, 1, 9 নম্বর ট্রেনটি গুয়াহাটি থেকে দুপুর 12টায় যাত্রা শুরু করে আগরতলার উদ্দেশ্যে। শুক্রবার ভোর 3:30টায় আগরতলায় পৌঁছানোর নির্ধারিত সময়সূচি রয়েছে ট্রেনটির। এই বিশেষ ট্রেন দুটো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বিরতি দেবে যাত্রী ওঠানামার জন্য। উল্লেখ করা যেতে পারে লামডিং ডিভিশনের মুপা তিহাকু স্টেশনের মাঝখানে প্রবল ভূমিধসের ফলে লামডিং বদরপুর পাহাড়ি রুটে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, পাথর, বোল্ডার সহ ধস নেমে রেল লাইনের ওপর পড়ায় ট্র্যাকের ওপর দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সেখানে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল। এই রুটে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিন সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে চালু রয়েছে সহায়তা ডেস্ক। যাত্রার আগে সময়সূচি ও ট্রেনের বিশদ তথ্য রেলওয়ের অফিসিয়াল মাধ্যমে যাচাই করে নেবার জন্য যাত্রী সাধারণ উদ্দেশ্যে আবেদন জানিয়েছে
উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে মৎস্য চাষীদের উৎসাহিত করছে রাজ্য সরকার। 25তম জাতীয় মৎস্য চাষী দিবসে এমনটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল 25তম জাতীয় মৎস্য চাষী দিবস। লেম্বুছড়ায় রাজ্যের একমাত্র ফিশারি কলেজে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য চাষী দিবস। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে মৎস্য চাষীদের উৎসাহিত করতে এই ধরনের কর্মসূচি বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা পুরো দেশেই এই দিনটাকে সেলিব্রেট করছি। বিশেষ করে আমাদের দেশের বা রাজ্যের যারা মৎস্য চাষী আছেন, প্রোগ্রেসিভ ফিশ ফার্মার আছেন, তাদেরকে উৎসাহিত করতে, তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করতে, এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয়, প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীজি, তো ওনার প্রতি সম্মান জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সারা দেশেই ফিশারি ডিপার্টমেন্ট বা কলেজ অফ ফিশারি তারা সেলিব্রেট করে। তো আমরা আজকের দিনটাকে তাদের প্রতি ডেডিকেট করার জন্য সেলিব্রেট করছি, এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছেন বিশেষ করে, তারা তাদের এই কাজে আরও বেশি তারা মনোনিবেশ করুক এবং আরও বেশি তারা এগিয়ে আসুক। ফিশারি ডিপার্টমেন্ট, কলেজ অফ ফিশারি সবাই তাদের প্রতি সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা সেলিব্রেট করছি। মৎস্য উৎপাদনের মধ্য দিয়ে স্বাবলম্বনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে জাতীয় মৎস্য চাষী দিবসের অনুষ্ঠানে, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। স্টল বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা আইসিআর রয়েছে, কলেজের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি যারা তৈরি করেছেন, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, তাদের স্টল আমরা ভিজিট করেছি, এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেদের এলাকাতে তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছেন। তো আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন আরো বেশি মানুষ এই ফিশিকালচারের সাথে যুক্ত হোক, এটাই আমি প্রত্যাশা রাখি। ত্রিপুরার মোট জনসংখ্যার প্রায় 98% হলেন মৎস্যভোজী। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ত্রিপুরায় মাছের চাহিদা বার্ষিক প্রায় 1,17,287 মেট্রিক টন। এক্ষেত্রে স্থানীয়ভাবে সরবরাহ হয় 85,805.68 মেট্রিক টন মাছ। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আমদানি করা মাছ দিয়ে পূরণ করা হয় ঘাটতি। বর্তমানে রাজ্যের 8টি জেলায় জেলে রয়েছেন মোট 15,084 জন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 7 জুলাই থেকে 31 জুলাই রাত্রি 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে 2026 সালের হজ যাত্রার আবেদন করা যাবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা রাজ্য হজ কমিটি। 2026 সালে পবিত্র হজ যাত্রার জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীরা 7 জুলাই থেকে 31 জুলাই রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। 2026-এ হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল আপ অনলাইনে 7 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 রাত্র 11:49 পর্যন্ত জারি থাকবে, খোলা থাকবে। তাহলে স্টার্ট হয়ে গেছে 7 জুলাই থেকে, গত 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আমরা অনলাইনে 2026-এ যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য। টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হজ কমিটি, যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন। যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী আবার আমাদের সময় বাড়ানো হয় তাহলে আপনারা যথাসময় জানিয়ে দেব আমাদের সাথে। হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে পাসপোর্টের জন্য অবিলম্বে তৎপর আবার আবেদন জানিয়েছে হজ কমিটি। যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন। দ্রুত পাসপোর্ট হওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন কোর্ট আগরতলা অফিসে যোগাযোগ করুন। প্রথম কিস্তিতে ন্যূনতম 1.5 লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে।
সম্ভাব্য যারা হজে যাবেন, যারা হজে পেয়ার করবেন, যারা অনলাইনে ফিল আপ করবেন, তাদের উদ্দেশ্যে বলছি 2026 সালে হজের জন্য আবেদনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারেন। প্রায় 20 দিনের মধ্যে কম সময়কালে অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের জন্য মতোই থাকবে। তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা এবং অঙ্গীকার পত্র ভালোভাবে পড়ে তবেই আবেদনপত্র পূরণ করার জন্য আবেদন জানিয়েছে ত্রিপুরার রাজ্য হজ কমিটি। এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা ও ব্যবস্থাপনার জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ত্রিপুরা রাজ্য হজ কমিটি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলার ক্ষমতা রাখতে হবে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেক্ষেত্রে হতে হবে পারদর্শী। এটা তখনই সম্ভব যখন মনে আত্মবিশ্বাসের ক্ষমতা জন্মায়। বৃহস্পতিবার দুদিন ব্যাপী কিশোরী মঞ্চের আনুষ্ঠানিক সূচনা করতে এসে কিশোরীদের উদ্দেশ্যে এমনই অভিমত ব্যক্ত করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। আত্মবিশ্বাস জাগাতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। তবে ত্রিপুরা শুধু উত্তর পূর্বাঞ্চলই নয়, একদিন গোটা ভারতবর্ষে খ্যাতি অর্জন করতে পারবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। অন্যায় বলার সাহস করতে হবে, ভুলকে ভুল বলার সাহস করতে হবে। এই মানসিকতা তখনই হবে যখন আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে, আমাদের মধ্যে আত্মসচেতন বোধ থাকবে, আর তবেই হবে এই উৎকর্ষ মঞ্চগুলি আমরা যে প্রতি বছর করি তার সুফল আমরা এইভাবেই পেতে পারি। এই উৎকর্ষ মঞ্চে এসে দুদিন ব্যাপী নাচ গান খাওয়া দাওয়া করলাম। যেখানে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার সাধারণ মানুষের, সেখানে আজ দীর্ঘ 28 বছর ধরে বঞ্চিত সরকারি পাম্প মেশিনের জল থেকে খোয়াই ধলাবিল পালপাড়ার কৃষকরা নিজেদের পয়সায় কৃষিকাজে জল ব্যবহার করতে হচ্ছে তাদের। বারবার এ ব্যাপারে জানানোর পরেও নীরব ভূমিকায় প্রশাসন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে প্রশাসনের নীরব ভূমিকায় নাজেহাল কৃষকদের দৈনন্দিন জীবন। কবে ঘুরবে তাদের ভাগ্য, এই আশায় খোয়াই ধলাবিল পালপাড়ার কৃষকরা। মূল সমস্যাটা একবার আল বাইছি একসাথ শুনেছি সব পাইতে গেছে গা। কখন বৃষ্টি ভরণে সবাই দুইটা লামচা ওঠে। এরা যত অফিসার হয় ওইখান তাই দেখা জল আছে জায়গা চুপচাপ। এইখানে একটা লিকটিক কিরা জলাবিল ইউজ করে দেওয়া আর এটা দেখা না, ওই কোনাটাই দেখা গেছে। মানে বছরের পর বছর যেতেছে হয় না। এরা চিত্র সর্বন্ত করছে, একবার রোয়া দিব কোনো রোয়া দিতেছে, আমরা পারি না, জল নাই। এই সমস্যাটা কত বছর আপনারা এই সমস্যা? আজকে 97-তে 1997 সন থেকে না 97 তো আছে জল, এবার নষ্ট গেছে গা। বিদ্যুৎ দপ্তরের ভুতুড়ে স্মার্ট মিটার বাতিল, ক্রমাগত লোডশেডিং সহ অন্যান্য সমস্যা নিয়ে 5 দফা দাবিতে সোচ্চার হলো সিপিআইএম। লাগাম টানতে হবে বিদ্যুৎ বিলে, বাতিল করতে হবে স্মার্ট মিটার। প্রতিনিয়ত লোডশেডিং এ সাধারণ মানুষের পাশাপাশি যন্ত্রণার শিকার হচ্ছে পড়ুয়ারা। কর্তব্য বিমুখ না থেকে সেই দিকে বিশেষ নজর দিতে হবে বিদ্যুৎ নিগমকে। বৃহস্পতিবার কদমতলা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করতে এসে এমনই অভিমত ব্যক্ত করেন সিপিআইএম এর কর্মকর্তারা।
এই সাব ডিভিশন এলাকার মধ্যে স্মার্ট মিটার লাগানো হইতাছে এবং এই স্মার্ট মিটার লাগানোর ফলে গ্রাহকদের ক্ষেত্রে এমনভাবে যারা বিগত দিনে বিল দিয়ে আসছেন, হঠাৎ করে যার 200 টাকা 300 টাকা বিল হঠাৎ করে দেখা গেছে 1000 1500 টাকা সেখানে বিল হচ্ছে। তো এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজারের নজরে নিছি। অন্ততপক্ষে আপাতত আপনার এলাকার মধ্যে এখন পর্যন্ত উনি স্বীকার করছেন যে 174 পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছে, উনি স্বীকার করেছেন। তো আমরা ওনার কাছে আমরা দাবি রাখছি যে আগামী মাস পর্যন্ত এই 174 জন যারা স্মার্ট মিটার লাগাইছেন তাদের বিলটা আগের বিলের সঙ্গে তুলনা করে আরও একটু এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।